প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা এবং ভিডিও ক্লাসটির শেষ দিকে গাঢ় সালফিউরিক, নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা ক্ষারক এবং ক্ষার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে দুইটা শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্ষারক এবং আরেকটা হচ্ছে ক্ষার। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, এতদিন আমরা যারা জানতাম যে ক্ষারক এবং ক্ষার একই জিনিস, তাহলে কি সেটা ভুল? আবার অনেকে তোমরা আগে থেকেই জানতে যে ক্ষারক এবং ক্ষার দুটি ভিন্ন জিনিস। তাহলে আমরা এখানে ক্লিয়ার হব আজকের ভিডিও ক্লাসটাতে যে ক্ষারক এবং ক্ষারের মধ্যে মূল পার্থক্যটা কোথায়, এবং এই ক্ষারক এবং ক্ষার দুজনেই কি অ্যাসিডের বিপরীতধর্মী পদার্থ নাকি অন্য কিছু। তাহলে চলো আমরা শুরু করি প্রথমে ক্ষারকের সংজ্ঞাটা দিয়ে। ক্ষারককে আমরা ইংরেজিতে বলছি বেস। সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে যে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড, তার মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি হতে পারে। পাশাপাশি আরো বলা হচ্ছে যে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড, তার মানে আমরা বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে। তো এরা যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলা হচ্ছে। এবার চলো আমরা একটু বিক্রিয়া দেখি, বিক্রিয়া দেখে তাদেরকে আইডেন্টিফাই করি। আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখতে পাচ্ছি, উৎপন্ন হচ্ছে লবণ এবং পানি যথাক্রমে ক্যালসিয়াম ক্লোরাইড এবং H2O পানি। তার মানে এই যে আমরা অক্সাইডটা দেখতে পেয়েছি, এটা কি ধাতুর অক্সাইড, যেটা ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে তাহলে একটা ক্ষারক। পরের উদাহরণটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধাতুর হাইড্রো অক্সাইড, যা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করছে পটাশিয়াম সালফেটকে এবং পানি উৎপন্ন করছে। তার মানে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা বলতে পারো যে ধাতুর হাইড্রোক্সাইডটা কি ক্ষারক, কারণ সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে। এখানে এবার আমরা একটা যৌগমূলকের হাইড্রোক্সাইডকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যে একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি। তার মানে এও কি একটা যৌগমূলকের হাইড্রোক্সাইড, যে অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ পানি উৎপন্ন করছে, তার মানে এটাও কি ক্ষারক। তার মানে ক্ষারকের সংজ্ঞায় আমরা দেখতে পেলাম যে সেখানে ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড হতে পারে, কিংবা ধাতুর মতো ক্রিয়াশীল যেই যৌগমূলক তাদের অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড হতে পারে, এবং এরা কি করবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। তাহলে এবার আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে ক্ষারকের নাম এবং তাদের রাসায়নিক সংকেতগুলো দেখব। পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। এরপরেই আমরা পাচ্ছি কপার অক্সাইডকে, ফেরাস অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে খেয়াল করে দেখো তো এদের নামগুলো, ইত্যাদি আরো অনেক কিন্তু এরকম অক্সাইড বা হাইড্রোক্সাইড রয়েছে। খেয়াল করে দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা নিয়ে একটু আগে আমরা বিক্রিয়া দেখে আসলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা দেখে এসেছি। ঠিক অনুরূপভাবে সোডিয়াম অক্সাইডও কি একই রকম বিক্রিয়া প্রদর্শন করবে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লবণ পানি পাচ্ছি, অনুরূপভাবে সোডিয়াম অক্সাইডের সাথেও কি আমি যে কোনো একটা অ্যাসিডের বিক্রিয়া এরকম লবণ পানি পাবো। তার মানে সোডিয়াম অক্সাইডও হচ্ছে কি একটা ক্ষারক, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ধাতুর অক্সাইড। তার মানে এখানে আমরা যাদেরকে দেখতে পাবো তাদের বেশিরভাগই কি ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড। খেয়াল করে দেখো, এই যে কপার হাইড্রোক্সাইড, তারপরে ফেরাস অক্সাইড, কপার অক্সাইড, আবার নিচে দেখতে পাচ্ছি সোডিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনের হাইড্রোক্সাইড, এবং সবশেষে দেখতে পাচ্ছি কি একটা যৌগমূলকের হাইড্রোক্সাইড। তার মানে এরা সবাই কি করবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, এবং এজন্যই আমরা এদেরকে বলবো কি ক্ষারক। তাহলে ক্ষারক হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয় আমরা শিখে ফেললাম। এবার কিছু ক্যাটায়ন এবং অ্যানায়নের সমন্বয়ে আমরা কিছু ক্ষারক সৃষ্টি করব। খেয়াল করে দেখো, এখানে আমরা ক্যাটায়ন হিসেবে কাদেরকে পাচ্ছি? পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন এবং ফসফোনিয়াম আয়ন। তার মানে এখানে ধাতুর ক্যাটায়নের সাথে সাথে আমরা কি যৌগমূলকের ধনাত্মক আয়ন নিয়েও কাজ করছি। এবং ধরো আমি এখানে অ্যানায়ন হিসেবে দিয়ে দিলাম, কাকে কাকে দেয়া যেতে পারে, এখানে সালফেটকে এবং ক্লোরাইডকে দিয়ে দিলাম।
এছাড়াও অন্য অ্যানায়নকেও আমরা দিতে পারি। তাহলে খেয়াল করে দেখো এদের সমন্বয়ে কি যৌগগুলো, কি আয়নিক যৌগগুলো গঠিত হচ্ছে। পটাশিয়াম আয়ন যখন সালফেটের সাথে যুক্ত হয় সেখানে পটাশিয়াম সালফেট এবং ক্লোরিনের সাথে বা ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে সে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। ঠিক একইভাবে সোডিয়াম তাদের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম তাদের সাথে যখন যুক্ত হচ্ছে তখন অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। আর সবশেষে ফসফোনিয়াম আয়ন যখন সালফেট এবং ক্লোরাইডের সাথে যুক্ত হচ্ছে ফসফোনিয়াম সালফেট এবং ফসফোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, এখানে ধাতব আয়নগুলো অধাতব আয়নগুলোর সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করছে, তাই তো। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় এরকম লবণ এবং পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে আমরা কি বলে জানি? আমরা জানি সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারক বিক্রিয়া কিংবা প্রশমন বিক্রিয়া। আর তাই বলা হয়ে থাকে যে অ্যাসিড ক্ষারককে আর ক্ষারক অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে এই জায়গাটা অর্থাৎ আমরা এখানে যে আয়নিক যৌগগুলো তৈরি করাটা দেখলাম, এইটা আমাদের কোথায় কাজে লাগবে? হ্যাঁ, আসছি। আমরা একটু আগে যে দেখে এসেছি যে ধরো তোমাদের ক্যালসিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেখানে ক্যালসিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করেছিল। এখানে মূলত আমরা বুঝতে চাচ্ছি যে এই ধাতব আয়নগুলো যেমন অধাতব আয়নের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করে, ঠিক তেমনি আমাদের এই সকল ধনাত্মক যৌগমূলকগুলো বা যৌগমূলক আয়নগুলো কি করতে পারে? অ্যানায়নের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ উৎপন্ন করতে পারে। আর একটু আগে যেটা বলছিলাম যে অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় আমরা লবণ পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলে থাকি? প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষারক বিক্রিয়া। এই তো গেল আমাদের ক্ষারক নিয়ে আলোচনা। এবার যদি আমরা ক্ষারে চলে যাই, ক্ষারের ইংরেজি নামটা হচ্ছে অ্যালকালাই। তো এর ক্ষেত্রে তার ডেফিনেশনটা একটু দেখে নেই। ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। খেয়াল করে দেখো আমাদের ক্ষারকের সংজ্ঞা থেকে ক্ষারের সংজ্ঞাটা কি একটু ছোট হয়ে গেল। কি সেটা? ক্ষারকের সংজ্ঞায় ধাতু এবং ধাতু বা ধাতুর মতন ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড ছিল। আর এখানে কি পাচ্ছি আমরা? এখানে শুধু আমরা হাইড্রোক্সাইড পাচ্ছি এবং যেটা কি পানিতে দ্রবণীয় হতে হবে। তার মানে তোমরা ইতিমধ্যে ধরতে পেরেছো যে কোনো একটা যৌগের ক্ষার হতে গেলে দুটো শর্ত। একটা হচ্ছে সেখানে হাইড্রোক্সাইড মূলকটাকে থাকতে হবে এবং ওই যৌগটাকে পানিতে দ্রবীভূত হতে হবে। তাহলে চলো তো এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। এখানে একটা কোশ্চেন হিসেবেই আমরা দেখি, সেটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হলেও ক্যালসিয়াম অক্সাইড এবং ফেরাস হাইড্রোক্সাইড ক্ষার নয় কেন? উত্তরটা খুবই সহজ। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, কারণ ক্ষার হতে গেলে দুটো শর্ত লাগে। একটা হচ্ছে কি সেখানে OH মূলক, তার মানে হাইড্রোক্সাইড বা হাইড্রক্সিল মূলকটা লাগবে এবং সেটা পানিতে দ্রবীভূত হতে হবে। খেয়াল করে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু হাইড্রক্সিল মূলক বা হাইড্রক্সাইড মূলকটা রয়েছেই, এবং আমরা সবাই জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পানিতেও দ্রবণীয়। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে একটা ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে কি OH মূলকই তো নেই, তার মানে প্রথম শর্তটা কি ফুলফিল করছে না। আবার আমরা ফেরাস হাইড্রোক্সাইডকে ক্ষার বলা যাচ্ছে না, কারণটা কি? এখানে তো OH আছে, কিন্তু OH থাকলেও এই যৌগটা অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইডটা পানিতে দ্রবণীয় নয়। এই কারণেই ফেরাস হাইড্রোক্সাইড শুধুমাত্র ক্ষারক, বরং সে ক্ষার নয়। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইডের কথা বলছিলাম যেটা একটু আগে, যেখানে OH মূলকটাই নেই। তার মানে আমরা বুঝলাম কি যে হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় যে ক্ষারকগুলো সেগুলোই হচ্ছে ক্ষার। তার মানে ক্ষারকের মধ্যে একটা বিশেষ শ্রেণীর পদার্থ রয়েছে যারা শুধু হাইড্রোক্সাইড হবে এবং হাইড্রোক্সাইড হওয়ার পাশাপাশি তারা পানিতেও দ্রবণীয় হবে, তাদেরকে আমরা বলবো কি? ক্ষার। তার মানে সব ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। তাহলে এই কোশ্চেনটা আমাদের আসতেই পারে যে সব ক্ষারকই ক্ষার নয় কিন্তু সব ক্ষারই ক্ষারক, এটা ব্যাখ্যা করা। তো তাহলে আমরা এই উদাহরণগুলো দিয়েই কিন্তু চাইলে ব্যাখ্যা করতে পারি, কারণ এখানে তুমি খেয়াল করে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কিংবা ফেরাস হাইড্রোক্সাইড এরা সবাই কিন্তু ক্ষারক। কেন? কারণ এরা ধাতুর হাইড্রোক্সাইড কিংবা ধাতুর অক্সাইড। কিন্তু এদের মধ্যে সবাই কি ক্ষার? না, সবাই ক্ষার নয়। এখানে শুধু মাত্র ক্যালসিয়াম অক্সাইড আর ফেরাস হাইড্রোক্সাইড এরা ক্ষার না, ক্ষারক হলেও কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে ক্ষার। তার মানে এরা তিনজনে ক্ষারক হলেও এখানে ক্ষারটা হবে কি? শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড। এজন্যই বলা হচ্ছে যে
সব ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়। এবার আমরা একটু উদাহরণ নিয়ে চলে যাই। এখানে আমরা বাসা বাড়িতে যে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করি, যেমন টয়লেট পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা থাকে। যেমন এখানে আমাদের বহুল পরিচিত যে হারপিক আমরা ব্যবহার করে থাকি, এছাড়া অন্যান্য যে কোনো টয়লেট ক্লিনারই তুমি দেখতে পারবে যে তার উপাদানের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার রয়েছে। আবার আমরা কাঁচ পরিষ্কার করার জন্য যে গ্লাস ক্লিনার ব্যবহার করে থাকি, তার মধ্যেও কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা থাকে, অর্থাৎ যৌগমূলকের হাইড্রোক্সাইড। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের বাসা বাড়িতে ক্ষার জাতীয় পদার্থের বহুল প্রচলন রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি লঘু ক্ষারের ধর্মসমূহে। লঘু ক্ষার কাকে বলছি? ঠিক লঘু অ্যাসিডের মতন লঘু ক্ষারের সংখ্যাটাও একই রকম। বেশি পানির মধ্যে যখন কম পরিমাণ ক্ষার যোগ করা হবে, তখন সেই দ্রবণটাকে আমরা বলবো কি লঘু ক্ষারের দ্রবণ। এখানে লিটমাস পেপারের পরীক্ষা রয়েছে, খেয়াল করে দেখো। ক্ষারের দ্রবণে বা লঘু ক্ষারের দ্রবণে তুমি যখন একটা কি করবে, লাল লিটমাস প্রবেশ করাবে, সেটা কি হবে? সেটা নীল বর্ণ ধারণ করবে। এ থেকেই আমরা বুঝবো কি যে লাল লিটমাস কাগজটা যখনই নীল বর্ণ ধারণ করবে, তখনই বুঝবো যে দ্রবণটা হচ্ছে কি ক্ষারীয় দ্রবণ। আবার টেস্ট টিউবের মধ্যে আমি যদি বা কোনো একটা বিকারের মধ্যে যদি আমি ধরো সামান্য পটাশিয়াম হাইড্রোক্সাইড কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এবার আমি লাল লিটমাস কাগজ না প্রবেশ করিয়ে সেখানে নীল লিটমাস কাগজ প্রবেশ করালাম, কিন্তু তুমি দেখবে যে সেখানে নীল লিটমাস কাগজটা আর লাল হয়নি, সেক্ষেত্রে সেটা কিন্তু নীলই রয়ে গেছে। এটা থেকেও কিন্তু বোঝা যায় যে ওই দ্রবণটা হচ্ছে ক্ষারীয় বা দ্রবণটা হচ্ছে ক্ষার। তার মানে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে ক্ষারের মধ্যে লিটমাস পেপার সবসময় নীল বর্ণই ধারণ করবে। তাহলে নীল লিটমাস ডুবালেও সেটা নীলই থেকে যাবে, আর লাল লিটমাস ডুবালে সেটা নীল বর্ণ ধারণ করবে। এরপরে আমরা আরেকটা ধর্ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনুভব। অনুভব করলেও আমরা বুঝতে পারবো যে কোনো একটা পদার্থ ক্ষার কিনা। কিরকম? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা আমি যদি হাত দিয়ে স্পর্শ করি, এক প্রকার পিচ্ছিল অনুভূতি সৃষ্টি হবে। তাহলে ক্ষার দ্রবণটা পিচ্ছিল জাতীয় পদার্থ হয়ে থাকে, এবং ক্ষারকে স্পর্শ করলে কিন্তু আমাদের ত্বকের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অতি সাবধানতার সাথে এটা স্পর্শ করে দেখতে হবে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করছি কাদের নিয়ে, বা আলোচনা করলাম কাদের নিয়ে? আমরা মূলত এখানে ক্ষারক এবং ক্ষারের পরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা ধাতব লবণের সাথে লঘু ক্ষারের কিছু বিক্রিয়া দেখব। তাহলে খেয়াল করে দেখো যে আমরা কিছু ধাতব লবণ নিয়ে কাজ করব এখানে। যেমন তোমরা বলতে পারো অ্যালুমিনিয়াম নাইট্রেট, ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট বা কপার নাইট্রেট ইত্যাদি যে ধাতব লবণগুলো রয়েছে, তাদের সাথে যখন লঘু ক্ষারের বিক্রিয়া ঘটবে, তখন কি ঘটবে? যেহেতু যদি আমরা ক্ষার হিসেবে এখানে ধরো যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করি, সেক্ষেত্রে কি উপরোক্ত যে পদার্থগুলো রয়েছে তাদের সকলের কি হাইড্রোক্সাইড পাবো, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস, ফেরিক হাইড্রোক্সাইডের পেয়ে যাব আমরা। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে নাইট্রেট লবণগুলো বাদ দিয়ে ক্লোরাইড কিংবা সালফেট বা কার্বনেট লবণগুলো ব্যবহার করি, তাহলেও কিন্তু আমরা সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইডটাই পাবো। কিরকম? প্রথমে আমি দেখাচ্ছি অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড মানে লঘু একটা ক্ষার, তার বিক্রিয়া। এখানে কি ঘটবে? আমরা যদি কোনো একটা টেস্ট টিউবে অ্যালুমিনিয়াম নাইট্রেটের দ্রবণ নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তখন সেখানে দেখতে পাবো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হচ্ছে এবং তার অধক্ষেপ পড়ছে মূলত, আর সোডিয়াম নাইট্রেট সৃষ্টি হচ্ছে। এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম নাইট্রেট ব্যবহার না করে অ্যালুমিনিয়াম সালফেট ব্যবহার করতাম, তাহলে কি ঘটতো? এই অ্যালুমিনিয়াম আবারও সেই হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডই তৈরি করতো, শুধুমাত্র এই যৌগটা চেঞ্জ হতো, এটা তখন সোডিয়াম সালফেট হতো। তাহলে যেহেতু আমরা বলছি যে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হচ্ছে, তার বর্ণটা বা তার অধক্ষেপের বর্ণটা হচ্ছে সাদা, এটা টেস্ট টিউবের নিচে জমা হয়ে থাকবে, এবং সোডিয়াম নাইট্রেটটা পানিতে দ্রবীভূত অবস্থায় থেকে যায়, সেটা কোনো বর্ণ প্রদান করে না। তাহলে একটু খেয়াল করে দেখো যে অ্যালুমিনিয়াম নাইট্রেট রয়েছে এখানে, এরপরে আমি এখানে ড্রপার দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো যোগ করলে আমি দেখতে পাবো কি এখানে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়েছে। এখানে একটু খেয়াল করো, প্রথমে আমি কি নিলাম? এখানে অ্যালুমিনিয়াম নাইট্রেট নিলাম, এরপরে আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। এই যে দেখো কি সুন্দর সাদা অধক্ষেপ পড়ে গেল। তাহলে আরেকবার দেখি আমরা এই অ্যানিমেশনটা। প্রথমে আমরা এখানে অ্যালুমিনিয়াম নাইট্রেট নিয়ে নিলাম,
তারপরে সেখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, করার পরে আমরা দেখতে পাচ্ছি সাদা বর্ণের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে তোমরা বাস্তবে এই ধরনের প্র্যাকটিক্যালি এই ধরনের বিক্রিয়াগুলো দেখবে। তো আমাদের সব ধরনের বাস্তবিক এরকম এক্সাম্পল হয়তো বা অ্যাভেলেবল না, তারপরেও ভাইয়া চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। পরেরটাতে আমরা চলে যাই। আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা দেখলাম, এবার আমরা ফেরাস নাইট্রেটের সাথে দেখব। তাহলে ঠিক আগের মতন টেস্ট টিউবে কি করব, ফেরাস নাইট্রেটের দ্রবণ নিয়ে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব, এবং করলে সেখানে কি দেখতে পাবো খেয়াল করে দেখো। সেখানে আগের মতন, আগে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ সৃষ্টি হয়েছিল, এবার কার হবে, এবার ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপটা সৃষ্টি হবে এবং পাশাপাশি এখানে সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। এবং ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপের বর্ণটা কিরকম তোমরা জানো, এটা হচ্ছে সবুজ বর্ণ। এবং খেয়াল করে দেখো ঠিক আগের মতন আমাদের বিকারে রয়েছে বা টেস্ট টিউবে রয়েছে ফেরাস নাইট্রেট, এখানে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি কি ঘটনা ঘটবে, এখানে সবুজ বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। তো এখানে প্র্যাকটিক্যালি আসলে অ্যানিমেশন পাওয়া যায়নি, এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখো খেয়াল করে এখানে একটু ঝাপসা ছবিটা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হচ্ছে আর এরকম সবুজ একটা কি ফেরাস হাইড্রোক্সাইডের অধক্ষেপ সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখো কালারটা কিছুটা চেষ্টা করেছি মেলানোর। তো এটা হচ্ছে আমাদের একটা বাস্তবিক চিত্র, আর এখানে তো তোমরা অ্যানিমেশনটা দেখলাই। ঠিক একইভাবে আরো যেই যৌগগুলো রয়েছে, অর্থাৎ আরো কারা কারা রয়েছে, তুমি আজকের এই টপিকটা শুরুতেই বলে এসেছিলে যে এখানে কি ফেরিক নাইট্রেট কিংবা কপার নাইট্রেট তাদের ক্ষেত্র বিক্রিয়াটা ঘটানো সম্ভব। ঠিক একইভাবে এবার যদি আমি একটু দ্রুত আগাই পড়াটা, যে ফেরিক নাইট্রেট, এর আগেটা ছিল ফেরাস নাইট্রেট, তার মানে যখন যেই লবণটা আমরা ব্যবহার করছি তারই কিন্তু অধক্ষেপ পড়ছে। তার মানে ফেরিক নাইট্রেট যখন ব্যবহার করব তার সাথে যখন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা ঘটবে ঠিক একই রকম ভাবে টেস্ট টিউবে ফেরিক নাইট্রেটকে নেব, এরপরে ফোটায় ফোটায় লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করবে কিন্তু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ফোটায় ফোটায় যোগ করলে এখানে কি সৃষ্টি হবে, এখানে ফেরিক হাইড্রোক্সাইড সৃষ্টি হবে। আগেরটাতে ফেরাস হাইড্রোক্সাইড সৃষ্টি হয়েছিল, বর্ণটা ছিল সবুজ, আর এখানে যখন ফেরিক হাইড্রোক্সাইড সৃষ্টি হয় তার বর্ণটা হচ্ছে লালচে বাদামি। আর আমরা তো জানি যে সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবণীয় অবস্থায় থাকে। খেয়াল করে দেখো ঠিক আগের মতন এই যে এটা হচ্ছে আমাদের বাস্তবিক চিত্র, যেখানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হচ্ছে আর এখানে ছিল কি ফেরিক নাইট্রেটের দ্রবণ, এবং যখন বিক্রিয়া করছে এই যে দেখো লালচে বাদামি বর্ণের অধক্ষেপটা সৃষ্টি হচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপটা ছিল সাদা বর্ণের, ফেরাস হাইড্রোক্সাইডের ছিল সবুজ, ফেরিক হাইড্রোক্সাইডের হলো লালচে বাদামি। এই কালারগুলো কিন্তু খুবই ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা কপার নাইট্রেট নিয়ে যদি কাজ করে দেখি, এখানেও দেখতে পাবো কি যে কপার নাইট্রেট একটা টেস্ট টিউবে নিয়ে সেখানে ফোটায় ফোটায় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে সৃষ্টি হচ্ছে সেখানে কপার হাইড্রোক্সাইড CuOH2, এবং আমরা জানি যে সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবণীয় অবস্থায় থাকছে। তাহলে এখানে কপার হাইড্রোক্সাইডের বর্ণটা হচ্ছে হালকা নীল বর্ণের অধক্ষেপ, এবং ঠিক আগের মতন কপার নাইট্রেট বা কপার 2 নাইট্রেট নেওয়া হয়েছে এখানে। এখানে আমি যোগ করছি কাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে, এবং খেয়াল করে দেখো এই যে আমাদের হালকা নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যালি পাওয়া। অর্থাৎ ঠিক এখানেও কপার নাইট্রেট ছিল, তারপরে যোগ করা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম হালকা নীল বর্ণের অধক্ষেপটা সৃষ্টি হয়েছে। সবশেষে আরেকটা যৌগ নিয়ে আমরা দেখব, সেটা হচ্ছে জিঙ্ক নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এখানটাতেও খেয়াল করে দেখো কি করব, ঠিক আগের মতন এখানে সৃষ্টি হবে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অধক্ষেপ, এবং এটার অ্যানিমেশনটা একটু দ্রুতই দেখাচ্ছি কারণ 5টা রিয়াকশনই কিন্তু একই ধরনের। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আসবে, জিঙ্ক নাইট্রেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইডের এরকম সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। এটা হচ্ছে একটা বাস্তব চিত্র, অর্থাৎ কোনো একটা কেমিস্ট্রি ল্যাবে ঘটানো একটা এক্সপেরিমেন্ট যেখানে এইভাবে সাদা অধক্ষেপটা সৃষ্টি হয়। এবং খেয়াল করে দেখো এটা কিছুটা হলেও আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথেও মিলে যায়, কিন্তু তার পরবর্তীতে আমরা কিভাবে আলাদা আলাদা করব যে আসলে কোনটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কোনটা জিঙ্ক হাইড্রোক্সাইডের, আরো কিছু পরীক্ষা রয়েছে যেগুলো দিয়ে আমরা আলাদা করতে পারবো আসলে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম যে ধাতব নাইট্রেট যৌগের সাথে ক্ষার দ্রবণ বিক্রিয়া করলে ওই ধাতুর হাইড্রোক্সাইডের অধক্ষেপটা পড়বে। আরেকটা টপিক নিয়ে আলোচনা করে আমি শেষ করব, সেটা হচ্ছে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া।
কোনো একটা পাত্রে আমি যদি অ্যামোনিয়ামের একটা লবণ নিই, যেমন ধরো যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এর মধ্যে আমরা যখন ক্ষার যোগ করব তখন সেখানে কি কি উৎপন্ন হয় একটু খেয়াল করি আমরা। সেখানে উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস, সোডিয়াম ক্লোরাইড যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি, এবং পানি। তাহলে খেয়াল করে দেখো এটা কিভাবে সম্ভব। এই সোডিয়ামটা এই ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, বাকি রইল কি এখানে OH আর এখানে NH4। তাহলে এখানে ও রয়েছে, আর কি এখান থেকে একটা H+ গিয়ে এই OH এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, আর এখানে NH3 সৃষ্টি হয়ে যায়, যেটা হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাস। এবং অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। তার মানে যে কোনো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে তুমি এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। এবং এই ধরনের বিক্রিয়াটা কিংবা এই বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়াটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, কারণ এটা থেকে প্রায় সময় কিন্তু উদ্দীপক হয়। শুধুমাত্র এটা না, এই চ্যাপ্টারে যে সকল বিক্রিয়াগুলো নিয়ে আমি আলোচনা করছি প্রতিটা থেকেই কিন্তু আমাদের উদ্দীপক হতে পারে। এবং বৈশিষ্ট্যপূর্ণ যে বিক্রিয়াগুলো, যেমন আমরা দেখেছি ধাতব কার্বনেট বাইকার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হয়। এই বিক্রিয়াটা হচ্ছে কি একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। আবার এখানেও বলছি যে কোনো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া কি আমরা অ্যামোনিয়া গ্যাসকে পেয়ে যাব। তার মানে এটাও কি একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। তার মানে যে কোনো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে। কিরকম খেয়াল করো, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিল, সেক্ষেত্রেও তুমি জানো কি সৃষ্টি হবে, পটাশিয়াম ক্লোরাইড। এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক যুক্ত হয় পটাশিয়াম ক্লোরাইড লবণ, পানি সৃষ্টি হবে সচরাচর যেভাবে হয়, আর এখান থেকে অ্যামোনিয়া গ্যাস। ঠিক একই রকম ভাবে আরো দুটো বিক্রিয়া দেখি। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কারণ আমরা কি জানি সেও হচ্ছে কি ক্ষার, তাই তো। এরপরে এখান থেকে আমরা পাচ্ছি কি অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। পরে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড তার যে বিক্রিয়া ঘটিয়ে এখানেও কি পাচ্ছি, অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ, এই বিক্রিয়াগুলো কি আসলেই অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এখানে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া ক্যালসিয়াম অক্সাইড তো ক্ষার না। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখে আসলাম কি এখানে তো OH নেই, এটাকে আমরা কেন ক্ষার বলছি আসলে। তো আমরা আসলে বলার সময় বেশিরভাগ সময় ক্ষারক ক্ষারকে একসাথেই বলে থাকি। আমরা আসলে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে চাই না যে এটা ক্ষার কিনা বা এটা ক্ষারক কিনা। যেহেতু আমাদের বৈশিষ্ট্যগত দিক থেকে সব ক্ষারক এবং ক্ষারগুলো অ্যাসিড বা অন্যান্য লবণগুলোর সাথে একই রকম বিক্রিয়া প্রদর্শন করে, সেই জন্য এই জিনিসটা খুব একটা ফলো করা হয় না, বা আলাদা আলাদা করে বলা হয় না যে অমুক লবণের সাথে ক্ষারকের বিক্রিয়াটা এমন হবে আর ক্ষারের বিক্রিয়াটা এরকম হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, যেমন এখানেই বলা হয়েছে, দেখো তোমাদের বইয়েও পাবে যে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, কারণ এদের সবাইকে আমি এখানে ক্ষার হিসেবেই ধরে নিচ্ছি বা ক্ষারক হিসেবে ধরে নিচ্ছি, এরকম ঘটনাটা আর কি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ক্ষারকে শনাক্ত করব, ক্ষার এবং ক্ষারকের মধ্যে শনাক্তকরণ। এছাড়াও আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম, অনেকগুলো বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আমরা লক্ষ্য করলাম, এবং ভাইয়া চেষ্টা করেছি খুব সহজে বাস্তবতার সাথে মিল রেখে তোমাদের পড়ানোর। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা নিয়ে আলোচনা করব, এবং তার পাশাপাশি আমাদের যদি সময় থাকে সেক্ষেত্রে আমরা গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষারের ক্ষয়কারী ধর্মটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।